মানুষটা সারা জীবন কিন্তু এই দেশে খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, তাদের জন্য কিন্তু রাজনীতি করে গিয়েছে, তাদের কথা বলে গিয়েছে। আমি আগে কখনো এখানে আসিনি, আজকেই প্রথম এসেছি আমি। এবং আমি যখন তার মাজারটা জিয়ারত করলাম, দেখলাম যে পাশে, আপনারা তো নিশ্চয়ই গেছেন, জিয়ারত করতে গেছেন না, তার মাজারের পাশে ছোট্ট একটা কুড়ের ঘর, এবং ওখানে যারা দায়িত্বে আছেন তারা আমাকে বললেন যে এই ঘরটা থেকে থাকলেন, ছোট্ট একটা ঘর থাকতেন। একটা মানুষ যে সারাটা জীবন এই দেশের খেটে খাওয়া মানুষ, কৃষক বলেন, শ্রমিক বলেন, দিনমজুর বলেন, তাদের জন্য রাজনীতি করেছে, তাদের কথা বলে গেছে, তাদের দাবি সবসময় তুলে ধরেছে, তাদের কষ্টের কথা বলেছে। এই মৌলানা ভাসানী, মরহুম মৌলানা ভাসানী, তার একটি প্রতীক ছিল। বলেন তো তার প্রতীকটা কি ছিল? ধানের শীষ। এই মৌলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধানের শীষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার পেলেন, মৌলানা ভাসানী দেখলেন যে মৌলানা ভাসানী সারাটা জীবন দেশের জন্য যে কষ্টটা করেছেন, কাজ করতে চেয়েছেন, দেশের মানুষের যে কথাগুলো বলতে চেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঠিক সেই কথাগুলো বলছেন এবং সেই কাজগুলো করার চেষ্টা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেজন্যই যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। প্রিয় ভাই বোনেরা, মৌলানা ভাসানী সেই ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি, শহীদ জিয়ার পরে খালেদা জিয়ার পরে আপনারা যারা বিএনপি নেতা কর্মী, ধানের শীষকে জনগণের মাঝে নিয়ে গিয়েছে, ধানের শীষকে জনগণের মাঝে পরিচিত করেছে, ধানের শীষকে জনগণের মাঝে জনপ্রিয় করেছে। এবং তার প্রমাণ এই যে মাত্র 2 মাস 2.5 মাস আগে যে একটা নির্বাচন হয়ে গেল, নির্বাচনে সমগ্র বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সেই ধানের শীষ। এবং বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে সেই ধানের শীষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের আগে আমরা কিন্তু দেশের মানুষের কাছে অনেকগুলো কথা বলেছিলাম। আমাদের যারা এই যে এখানে বক্তব্য রাখলো, যারা এমপি আছে, মন্ত্রী আছে, নেতৃবৃন্দ আছে, তারা যখন নির্বাচনের সময় বিভিন্ন জায়গায়, শুধু টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা, গ্রামে গঞ্জে না, সমগ্র বাংলাদেশে বিএনপি যত নেতা কর্মী আছে, তারা যখন গিয়েছে, বক্তব্য বিবৃতি দিয়েছে, বক্তব্য রেখেছে, এরকম জনসভা করেছে নির্বাচন আগে, তখন কিন্তু কতগুলো কথা আমরা বলেছিলাম জনগণের সামনে, যে এই যে তার আগে, এই নির্বাচনের আগে 16 বছর ধরে আমরা দেখেছি কতগুলা তামাশার নির্বাচন হয়েছে। 2014 সালে ভোটারবিহীন নির্বাচন হলো। একবার দেখলাম 2018 সালে নিশিরাতের হলো। আবার দেখলাম 2024 সালে নির্বাচন। এই একটা নির্বাচন আপনারা ভোট দিতে পেরেছিলেন? এই গত 15-16 বছর নির্বাচন হয়েছে, 3-3টা নির্বাচন নামে যে প্রহসন আছে, আপনারা কেউ ভোট দিতে পেরেছিলেন? ভোট কেউ এই দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা কি দেখলাম সেই 14-15 বছর? এই যে আমি এখন যেখানেই যাচ্ছি, এই যে এখানে ভিসি সাহেব বললো এই বিশ্ববিদ্যালয়ের এই কাজগুলো করতে হবে, আপনারা বলছেন হল করতে হবে, অডিটোরিয়াম করতে হবে। বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি, নির্বাচনের সময়ও যখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বলে হাসপাতাল করতে হবে, স্কুল করতে হবে, কলেজ করতে হবে, রাস্তা ঠিক করতে হবে, ব্রিজ কালভার্ট ঠিক করতে হবে। তবে হলোটা কি 16-17 বছর? এই যে যারা ক্ষমতা ছিল, হলোটা কি? শুধুই কি আমি নির্বাচন হলো? শুধুই কি নিশিরাতের নির্বাচন হলো? শুধুই কি ভোটারবিহীন নির্বাচন হলো? তাই বোধহয় হয়েছে। কারণ যদি উন্নয়নই হতো, এলাকার কাজ হতো, তাহলে তো মানুষকে দাবিটা দিত না মানুষ। এখন 12 তারিখে নির্বাচন হলো, তার আগে আমরা কি দেখলাম? 2024 সালে ধীরে ধীরে মানুষ রাজপথে নেমে এসে ওই যে যারা 5ই আগস্ট পালিয়ে গিয়েছে এই দেশ ছেড়ে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিবাদ গড়ে উঠল। কারণ বাংলাদেশের মানুষকে
ভোট দিতে দেওয়া হয়নি গত 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষকে কথা বলতে দেওয়া হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঠিকভাবে করা হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল কলেজগুলো ঠিকভাবে ঠিক করা হয়নি। বাংলাদেশের উপজেলা পর্যায়ে ধরে হাসপাতালগুলোতে ডাক্তার নাই, ওষুধ নাই, এই অবস্থা চলতে হলো অরাজকতা। এবং শুধু এইগুলো নয়, এইগুলোর পাশাপাশি দেখলাম যারাই তাদের এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল, যারাই করেছিল, হয় তাদেরকে গুম করা হয়েছে, না হয় তাদেরকে খুন করা হয়েছে, তা না হলে তাদের নামে বেনামি মামলা দিয়ে দেওয়া হয়েছে। বিএনপির লক্ষ লক্ষ, হাজার না ভাই, হাজার না, লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে, প্রায় 60 লক্ষ বিএনপির নেতা কর্মীর নামে মিথ্যা গায়েবী মামলা দেওয়া। এখানেও বিএনপির অনেক নেতা কর্মী আছেন যাদের নামে গায়েবী মামলা ছিল, আছে না? হাত তুলতে বলেই পারে, ওই কতজন হাত গায়েবী মামলা দেওয়া হয়েছিল সেই সময়। এইভাবে করে মানুষের উপর অত্যাচার, নির্যাতন হলো। আমরা কি দেখলাম 2024 সালের জুলাই আগস্ট মাসে? আমরা দেখলাম যে প্রতিবাদ হিসেবে রাস্তায় বের হয়ে আসলো। তার বিপরীতে আমরা দেখলাম সেই যে যারা পালিয়ে গেছিল তারা তাদের লোকজনকে দিয়ে পাখির মতন করে গুলি করে মানুষকে হত্যা করলো। শুধু মানুষ, ইউনিসেফ আছে যে জাতিসংঘের হিসাব মতে প্রায় 60 জনের বেশি শিশুকে পর্যন্ত সেদিন হত্যা করা হয়েছিল, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। মানুষের প্রতিবাদ, বিক্ষোভ, ক্ষোভের মুখে আমরা দেখলাম 5ই আগস্ট সেই যে স্বৈরাচার ছিল, সেই যে ফ্যাসিবাদ ছিল, আমরা দেখলাম কিভাবে দেশ ছেড়ে দেশ থেকে তারা পালিয়ে গেল। এমন ভাবে তারা পালালো, তারা যে বাইতুল মসজিদে যে প্রতীক দিয়েছে সেই প্রতীক পর্যন্ত পালিয়ে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত। এই ছিল অবস্থা। মানুষের উপরে কতটা নির্যাতন, কতটা এত ভয় পালাতে পারে, এবং মানুষের উপর কতটা নির্যাতন করলে পরে মানুষ এত বিক্ষুব্ধ হতে পারে। 5ই আগস্টের পরে কি ইতিহাস, কি ঘটনা কম বেশি আপনারা জানেন। যে বাংলাদেশের মানুষ ভোটের দাবিতে, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে, তাদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে 1 যুগেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছিল। আল্লাহর রহমতে সেই স্বৈরাচার পালিয়ে গেল, দেশ ছেড়ে ফ্যাসিবাদ পালিয়ে গেল। মানুষ আশায় বুক বাঁধল। সকল রাজনৈতিক দলগুলো যারা রাজনীতি করতে চেয়েছে, যারা এত বাধার মুখেও মানুষের কথা বলতো, দেশের কথা বলতো, মানুষের বাক স্বাধীনতার কথা বলতো, মানুষের রাজনৈতিক স্বাধীনতার কথা বলতো, অর্থনৈতিক স্বাধীনতার কথা বলতো, সেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করলো। নির্বাচন হলো, বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিল, সংসদ প্রতিষ্ঠিত হলো, সরকার গঠিত হলো। এখন সংসদ চলছে, সরকার চলছে। পরিবর্তনের জন্য, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কতগুলো কথা। এই যে আজকে আমি টাঙ্গাইলে এসেছি, আমি কি শুধু এই জনসভা করার জন্য এই টাঙ্গাইলে এসেছি? না, আমরা আজকে সরকারের পক্ষ থেকে এই যে আমরা 5 তারিখে 12 তারিখের আগে মানুষকে যে একটা কমিটমেন্ট দিয়েছিলাম, একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার অনেকগুলো প্রতিশ্রুতিতে একটি প্রতিশ্রুতি ছিল। কি প্রতিশ্রুতি ছিল? আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে এই বাংলাদেশে কৃষক যে আছে, যেই কৃষকদের জন্য মওলানা ভাসানী সারাটা জীবন আন্দোলন করেছে কৃষকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে সচ্ছল করার জন্য, সেই কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড দেব, কৃষক কার্ড দেব। এটি বাংলাদেশ, এই প্রতিশ্রুতির অংশ আজকে আমরা পূরণ করতে যাচ্ছি বা পূরণ রক্ষা করছি। এই প্রতিশ্রুতির কাজ আমরা আজকে এই টাঙ্গাইলের মাটি থেকে আমরা শুরু করলাম, মওলানা ভাসানীর মাটি থেকে আমরা আজকে শুরু করলাম। আজকে প্রথমে সরকারের কিছু নিয়ম কারণ আছে, সেই নিয়ম কারণের কারণে আমরা আজকে প্রথমে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছি। প্রায় 22 কৃষককে সারা বাংলাদেশে, শুধু টাঙ্গাইলে না, টাঙ্গাইল আছে, কক্সবাজার আছে, বগুড়া আছে, যশোর আছে, বিভিন্ন 22টি বাংলাদেশের 22টি উপজেলায় 495টার মতন উপজেলা, কিন্তু 22টি উপজেলা আমরা শুরু করছি, সরি 11টি উপজেলায়, এবং এই 11টি উপজেলায় আমরা 22,000 কৃষককে আজকে কৃষক কার্ড দিয়েছি।
নারী 4 কোটির মতন পরিবার আছে। এই পরিবারগুলো যে নারী প্রধান আছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই মায়েদের হাতে। শুনেছিলেন, মনে আছে বলেছিলাম? সেই ফ্যামিলি কার্ডের কাজও কিন্তু আমরা শুরু করেছি এবং সেই ফ্যামিলি কার্ডও কিন্তু সারা বাংলাদেশে 37 আস্তে আস্তে আমরা আগামী 5 বছর এটা দিব। আমরা আরেকটি বলেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা এই যে আমাদের মসজিদ গির্জা বলেন, মন্দির বলেন, এখানে যারা ধর্মীয় গুরু আছে, ওনাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সম্মানিত। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছু কিন্তু কাজ আমরা শুরু করেছি। সারা বাংলাদেশে প্রায় 11,000 ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছে তাদের মধ্যে আমরা এই সম্মানী দেওয়ার কাজ শুরু করেছি। এই যে এখানে ছেলেরা যে ইয়াং ছেলেরা যে স্টেডিয়ামের দাবি করলো, এখানে স্টেডিয়াম ঠিক করতে, আমরা বলেছিলাম যে আর্থিক সচ্ছলতা না থাকার ফলে কি সে সংসারের চাকরি বাকরি করতে হচ্ছে বা অন্য কাজ করতে হচ্ছে, ফলে সে খেলাটায় মনোনিবেশ করতে পারছে না, সে পেশাদার খেলোয়াড় হতে পারছে না। কিন্তু আমরা সরকারের তরফ থেকে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছি যে যারা ভালো খেলা হবে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানিত ব্যবস্থা করব। সেই কাজও আমরা শুরু করেছি। আমরা ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, আমরা কৃষক কার্ডের কাজ শুরু করেছি, আমরা ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের যে সম্মানের কথা বলেছিলাম সেটির কাজ আমরা শুরু করেছি। আমরা খেলোয়াড়দেরকে পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের তরুণ প্রজন্মকে গড়ে তোলার জন্য যারা খেলোয়াড় আছে তাদেরকে তাড়াতাড়ি পেশাদার হতে পারে সেটির কাজ আমরা শুরু করেছি। আরেকটি কথা আমরা বলেছিলাম, এই বাংলাদেশে একটি বিশাল বড় সমস্যা আছে, নদীমাতৃক দেশ। আমরা ছোটবেলা থেকে জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, আমরা জানি অনেক জায়গা আছে, গ্রামে গঞ্জে অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালে পর্যন্ত কৃষকরা পানির সুবিধা পায় না, পানি আসে না সেখানে। সেই জন্য আমরা বলেছি যে সেই বন্যার কারণেই হোক, কৃষকের সেচ সুবিধার কারণেই হোক, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণেই হোক, আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। সেই কর্মসূচির কাজও আমরা শুরু করছি। এখন আরো আছে, কিন্তু সময় কম, বেশি লম্বা করবো। এখন আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, এই ছাত্র দলের কথা শুনেন না, আমি কি কথা বলবেন, আমার কথা শুনেন। এই যে যেই কাজগুলো বললাম এতক্ষণ আপনাদের সামনে যেই পরিকল্পনা বললাম, এখন ভাই আমার কত মনোযোগ দিয়ে শুনছেন আমার কথা? কে কে আমার কথা মনোযোগ দিয়ে শুনেন নাই হাত তুলেন? শুনেন নাই কে কে হাত তুলেন? তাহলে সবাই শুনছেন? কে আবার হাত তুলেন? আচ্ছা, এই তো সবাই গুড বয়। এখন আমাকে বলেন, এই যে যেই কাজগুলো আমরা করতে চাইছি, যেই কাজগুলোর কাজ শুরু করে দিয়েছি আমরা, এই আপনাদের নির্বাচিত সরকার, বিএনপি সরকার যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা প্রতিশ্রুতি মোতাবেক কাজ শুরু করছি। এখন এই কাজগুলোতে যদি সফল হই আমরা, উপকারটা কাদের হবে বলেন তো? আমরাটাকে হ্যাঁ, জনগণ। কোন জনগণ? সারা দেশের জনগণ, বিশেষ করে যারা ডিস্ট্রিক্ট টাউনে থাকে, গ্রামে থাকে, গঞ্জে থাকে, এই মানুষগুলোর উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে। এখন 5 তারিখের পরে 12 তারিখে নির্বাচন হলো, 17 তারিখে সংসদ শুরু হলো। 17 তারিখে আমরা 12ই মার্চ প্রথম সংসদ শুরু হলো। ভালো কথা। আমরা তো ভাই, আপনারা দেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে দেশ পরিচালনার জন্য, তাই তো? বিএনপি সরকার গঠন করেছে না? এখন যাদেরকে মানুষ ভোট দেয়নি তারা তো বিরোধী দলে বসবে, তাই তো নিয়ম, সংসদের নিয়ম তো তাই। যাদেরকে মানুষ বেশি ভোট দেয়নি, অল্প ভোট দিয়েছে, তারা তো বিরোধী দলে বসবে। এখন এই বিরোধী দলে যারা বসার সাথে সাথে আমরা দেখলাম, ওই যে মনে আছে স্বৈরাচার একবার বলছিল বিএনপিকে 1 মিনিটও ক্ষমতায় শান্তিতে থাকতে দিব না, মনে আছে? এটা মনে আছে? এই যে খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে, একদম সংসদে বলছিল, মনে আছে? একদম সত্যিকার কথা। ও বাবা,
আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর করে গেছে, এদের উপরে আসর করে গেছে। আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি দেশের জন্য, আপনারা তো নিজের এই যে হাজার হাজার লোক ওখানে বসে আপনার প্রত্যেকটা মানুষ হাত তুলে বললেন যে বিএনপি সরকার এই কাজগুলো সঠিকভাবে করতে বললে কার সুবিধা হবে? জনগণের উপকার হবে। এই কাজগুলোকে বাধাগ্রস্ত করার জন্য তারা কি শুরু করলো? বিভিন্ন রকম তারা কায়দা শুরু করলো। তারা বলে সব পাস করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। দেখুন, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে ছিল, ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট ছিল, সরকার ছিল, তারা কি করলো? তারা সংস্কার কমিশন গঠন করলো। কিন্তু বাংলাদেশে সংস্কারের প্রস্তাব সবচেয়ে প্রথম কে দিয়েছিল বলেন তো? বিএনপি দিয়েছিল 2016 সালে। এই যে সংস্কার কমিশন গঠন করেছিল যখন, তারপরে যে বিএনপি সহ বিভিন্ন দলকে যে আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে যা হয়েছে, যত সংস্কারের বিষয় আনা হয়েছে তার 80 to 85 প্রস্তাব বিএনপি সবচেয়ে প্রথমে দিয়েছিল। এবং কার নেতৃত্বে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2016 সালে এই সকল প্রস্তাব বিএনপি দিয়েছিল। তারপরে শুধু 2023 সালে বিএনপি আবার সেই আন্দোলনে বিএনপির সাথে যেই দলগুলো ছিল সেই সকল দলকে সাথে নিয়ে বিএনপি 31 দফা দিয়েছে। 31 দফা মনে আছে না আপনাদের? 31 দফা দিয়েছে। আমাদেরকে যখন সেই সংস্কার কমিশনে দাওয়াত দেওয়া হলো, করব জনগণের সামনে জোর গলায় বলে যাতে গণতন্ত্রের মত থাকবে, আপনার সাথে থাকতেই পারে আমাদের, কিন্তু দ্বিমত আলোচনা করবো। আপনি আপনার যদি যুক্তি থাকে, কিন্তু আমরা পাচ্ছি তাদেরকে মানুষ অল্প ভোট দিয়েছে, সেই বিরুদ্ধে জোর করছে যে তারা যে কি বলবে সেটি হতে হবে, এরকম একটা দাবি আমরা দেশবাসীকে পরিষ্কার ভাবে আবারও আজকে এই জনসভায় দাঁড়িয়ে এই ভাবে আমি আপনাদের সামনে এবং মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশের মানুষকে বলতে চাই পরিষ্কার ভাবে, যেই জুলাই সনদ আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন দেখেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল, বিএনপি জুলাই সনদ। যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যদি বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করে এসেছে, আমরা দেখেছি এই যে এখন যারা বিরোধী দলে আছে তারা গেল করবে কি করবে না একটা ঢিলে জামা, আর তাদের সাথে আরেকটা দল আছে তারা তো তখন সই করে নাই, তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তৈরি করে সই করলো। তো ভাই, সবচেয়ে প্রথমে তো এই জুলাই সনদে কে সই করেছে? যারা নির্বাচনের পরে গিয়ে সই করলো, কিন্তু জুলাই আন্দোলনে যারা জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় ফেলে, তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তোমরা প্রথমে কেন সই করলা না ভাই? প্রিয় ভাই বোনেরা, একটু আগে বলেছি, আবারও পরিষ্কার বলছি, বিএনপি ইনশাআল্লাহ যে জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, বিএনপি যেই জুলাই সনদে সই করেছে, যেই জুলাই সনদ সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছিল, অনুষ্ঠান করে যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে, এর কোনো নষ্ট হবে। কিন্তু যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ এই সকল জনগণ সেইগুলোকে বাধাগ্রস্ত করবে, জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। কাজে আসুন, আজকে আমাদেরকে সজাগ
আজকে আমাদেরকে সতর্ক থাকতে করতে চাচ্ছে। 2 দিন আগে আপনারা দেখেছেন, আমরা সমগ্র দেশের মানুষ দেখলো বাংলাদেশের 2টি জায়গায়, এক শেরপুর, 2 বগুড়ার একটি আসনে উপনির্বাচন হয়েছে। হ্যাঁ, হয়তোবা অবাঞ্ছিতভাবে 2টি ছোটখাটো ঘটনা। 2 দিন আগে নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের সকল পত্রিকাগুলো ঘাটাঘাটি করলাম, পত্রিকার কোনো খবরে কিন্তু কোন জায়গায় কোনো যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে নিউজ নাই, ছোটখাটো 1-2টা হালকা ঘটনা আছে নিউজ, কিন্তু অভিযোগ করার মতন কোন পত্রিকা না। বাংলাদেশের যত বড় বড় পত্রিকা আছে সবগুলো আমি পুঙ্খানুপুঙ্খ নিউজটা পড়লাম, দেখলাম, খোঁজ করলাম, কোথাও কোনো ঘটনা নাই। যেখানে নির্বাচন, উপনির্বাচন হয়েছে সেখানে মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি ঠান্ডা, কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মোকাররমে। যেখানে সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মোকাররমে। তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, অজানা নয়। অজানা আপনাদের? অজানা নয়। কাজের প্রিয় ভাই বোনরা, আজকে সময় এসেছে আমাদের সকলকে, এখনো স্বৈরাচারের ভূত, স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত কিন্তু রয়ে গিয়েছে এই দেশে। কাজে আমাদের সব সজাগ থাকতে হবে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যাতে জনসম্পৃক্ত যে সকল কর্মসূচি আছে এই কর্মসূচিগুলো যাতে বাধাগ্রস্ত হতে না পারে। আমরা দেখেছি অতীতে কিভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতিকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা দেখেছি অতীতে কিভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। গণতন্ত্রের কথা বলে, জনগণের কথা বলে, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ কারা করেছিল, কি কি কাজ করেছে এগুলো আমাদের জানা আছে। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসুন, এই বাংলাদেশ হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের শেষ ঠিকানা। আমরা জমেছি এই দেশেই আমাদেরকে হবে, বিদেশে কোনো আমাদের ঠিকানা নেই। এই ঠিকানা, সেজন্য এই দেশটিকে আমাদেরকেই গড়ে তুলতে হবে, এই দেশটিকে আমাদেরকেই ঠিক করতে হবে। কাদেরকে ঠিক করতে হবে? জনগণকে সাথে নিয়ে, সকলকে একসাথে নিয়ে আমরাই এই দেশকে ইনশাআল্লাহ গড়ে তুলবো। এই দেশ প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমাদেরকে সজাগ থাকতে হবে সেই সকল দলগুলোর বিরুদ্ধে, সেই সকল মানুষগুলোর বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়। কাজে আজকে এই মাওলানা ভাসানীর মাজারের পাশে দাঁড়িয়ে যে মানুষটি সারা জীবন কৃষকের কথা বলে গিয়েছে, যে মানুষটি সারা জীবন খেটে খাওয়া মানুষের কথা বলে গেছে, আজকে সেই মানুষগুলোর স্বার্থ যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে সেই জন্য আমরা সতর্ক থাকবো, সজাগ থাকবো, সকলকে একসাথে নিয়ে আমাদের বাংলাদেশ আমরা গড়ে তুলবো। এবং সেই জন্য সবসময় আমি একটি কথা বলি, গর্ব কাজ, গর্ব দেশ সবার আগে, সবার আগে কে? বাংলাদেশ। আসুন, বাংলাদেশ আপনার, বাংলাদেশ আপনাদের, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমাদের সকলের। এই দেশ আমরা গড়ব, এই দেশকে সুন্দরভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই হোক আজকের এই জনসভা, এটাই হোক মাওলানা ভাসানীর মাজারের পাশে দাঁড়িয়ে আমাদের আজকের শপথ, আমাদের আজকের প্রতিজ্ঞা। ইনশাআল্লাহ অলার সেকেন্ড আস্থা হবে, এমনি হবে ইনশাআল্লাহ। আজকে এই প্রতিজ্ঞা নিয়ে, এই শপথ করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সালাম।
যাবেন না।